নমস্কার। গল্প সঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। গল্প সঙ্গীত আজকের নিবেদন সাহিত্যিক রবীন্দ্রনাথ মৈত্রের লেখা গল্প পরাজয়। মেসের বাসা খুঁজিয়া খুঁজিয়া হয়রান হইয়া কমল শেষে এক দুঃসাহসিক কাজ করিয়া বসিল। গোকুল মিত্রের গলির ১৩ নম্বরের বাড়ির তেতলার ঘরখানি সে ভাড়া করিল। বাড়িখানি একটি বিধবার। তিনি তার একমাত্র সন্তান কন্যা বাসন্তীকে লইয়া দোতলায় থাকেন। একতলায় একটি ক্ষুদ্র ভদ্র পরিবার ভাড়া লইয়াছেন। বাড়ির অংশ ভাড়া দিয়া যাহা কিছু আয় হয় তাহাতেই বিধবার স্বচ্ছন্দে দিনপাত হয়। এই তেতলার ঘরখানির সঙ্গে অবশিষ্ট বাড়িটার প্রকৃত কোনো সম্পর্ক ছিল না। তেতলা হইতে কাঠের সিঁড়ি বরাবর নামিয়া একেবারে একতলার বাহিরে সিঁড়ির সঙ্গে গিয়া মিশিয়াছে। কাজেই তেতলার ঘরখানি একটি অপরিচিত পুরুষকে ভাড়া দিতে বিধবার বিশেষ কোনো আপত্তি হয় নাই। বাসন্তী প্রথমে আপত্তি করিয়াছিল, কিন্তু মায়ের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করা তাহার কোনোদিন অভ্যাস ছিল না, তাই আর বিশেষ গোলযোগ করিল না। তবুও একবার মাকে বলিল, তোমার ভাড়াটেকে বলো তিনি যেন তার বন্ধুদের নিয়ে দিনরাত শোরগোল না করেন। মা কহিলেন, তোমার বাছা সব অনাছিষ্টি। ভদ্রলোকের লেখাপড়া জানা ছেলে। ভদ্রলোকের ছেলে দেখতে বাকি নেই মা। ৮ নম্বরের মেসের বাড়ি দেখলেই পারো। স্কুলে যাবার সময় দেখি ছেলেগুলো হাঁ করে গাড়ির দিকে তাকিয়ে থাকে আর শীষ দেয়। এই প্রত্যক্ষ যুক্তির বিরুদ্ধে জননী আর কোনো কথা কহিলেন না। বাসন্তী ১৪ বছরের মেয়ে। সুন্দরী বলিয়া পাড়ার মেয়ে মহলে তাহার খ্যাতি ছিল। বাঙালির ঘরে এত বড় মেয়ে অনুরা থাকা একটু আশ্চর্যের কথা। বিধবার আত্মীয় স্বজনের সংখ্যা বেশি ছিল না। কাজেই মেয়ে বড় হইয়া উঠিতেছে বলিয়া দিবারাত্র তাহাকে অনুযোগ শুনিতে হইত না। তাছাড়া তাহার স্বর্গীয় স্বামী একজন গোঁড়া সমাজ সংস্কারক ছিলেন। অল্প বয়সে মেয়েদের বিবাহ দেওয়া তাহার মতের সম্পূর্ণ বিরুদ্ধ ছিল। বিধবা নিজে নিরক্ষর হইলেও শিক্ষিত স্বামীর এই মতকে পরম সত্য বলিয়া শিরোধার্য করিয়া লইয়াছিলেন। যদি কথা প্রসঙ্গে কেহ কোনোদিন মেয়ের বিবাহের কথা তুলিত, তিনি বলিতেন, তিনি আমাকে মেয়ের ১৭ বছর বয়সে বিয়ে দিতে বলেছেন, তাঁর অবাধ্য কেমন করে হব। সেই জন্য সহজে কেহ মেয়ের বিবাহের কথা তাহার নিকটে তুলিত না। কাজেই সে বিষয়ে তাহারও বিশেষ কিছু উদ্বেগ ছিল না। বাসন্তী পড়াশোনা করিত, স্কুলে যাইত। বিধবা গৃহকর্ম করিতেন। সন্ধ্যাকালে মেয়ে স্কুল হইতে ফিরিলে উভয়ে গল্প করিতেন। এই ছিল তাহাদের দৈনন্দিন কাজ। সন্ধ্যাকালে কলেজ হইতে ফিরিয়া আসিয়া কমল দেখিল শিবু ছাদের উপর লম্ববান হইয়া শুইয়া আছে। শিবু তাহার চাকর। চাকর বলিলে তাহার ঠিক মর্যাদা হয় না। সে কমলের খেলার সঙ্গী, সুখ দুঃখের সহচর। দুর্ভিক্ষের সময় কমলের পিতা উড়িষ্যায় শিবুকে পথে কুড়াইয়া পাইয়াছিলেন। সেই হইতে শিবু তাহার আশ্রয়েই বর্ধিত। শিবু কমলকে ছাড়িয়া থাকিতে পারিত না। তাই কমলের কলিকাতা আসিবার সময় বাধ্য হইয়া শিবুকেও তাহার সঙ্গে কলিকাতা পাঠাইতে হইত। কমলের জননীও শিবুকে পুত্রের সঙ্গে দিয়া নিশ্চিন্ত থাকিতেন। শিবুকে শুইয়া থাকিতে দেখিয়া কমল জিজ্ঞাসা করিল, কি হয়েছে তোর? হবে আবার কি, আজ রাত্রে খাওয়া হবে কেমন করে তাই ভাবছি। তাই তো, এখানে হোটেল নেই? থাকবে না কেন? তবে সেই হিঁদুর হোটেল নয়, সেখানে সব গাড়োয়ানেরা খায়। হোটেল আছে নিশ্চয়ই। কলেজের কাছে এখানে হোটেল না থাকলে চলে?
চলবে না কেন? সবাই তো তোমার মতো না দেখে শুনে ঘর ভাড়া করে বসে না, তাদের বুদ্ধি শুদ্ধি আছে। আর কলেজ কাছে তো খুব, তোমার কলেজ তো এখান থেকে ক্রোশ 1.5 হবে। তবে উপায় আর কি, বাদাম তেলের লুচি খেয়ে থাকা। সেটি আমার দ্বারা হবে না শিবু, তুই এক কাজ কর, বাড়িওয়ালিকে একবার ডাক দিয়ে নিয়ে আয় তো। মিনিট 2 পরেই যেখানে বাসন্তীর মাতা বসিয়া বালিশ সেলাই করিতেছিলেন, ক্ষুধার্ত শিবু সেইখানে গিয়া উপস্থিত। বাসন্তী দূরে জানালার কাছে চেয়ারে বসিয়া ইতিহাসে মনোসংযোগ করিয়াছিল। শিবুকে হঠাৎ দেখিয়া রুক্ষস্বরে জিজ্ঞাসা করিল, কি চাও? বাবু বাড়িওয়ালিকে ডাকছেন। বাড়িওয়ালি? বাড়িওয়ালি এখানে কেউ নেই, এটা ভদ্রলোকের বাড়ি। সে আরও কি বলিতে যাইতেছিল, জননী বাধা দিয়া কহিলেন, তার কি দরকার? শিবু বাসন্তীর রুদ্রমূর্তি দেখিয়া ভীত হইয়া পড়িয়াছিল। কহিল, জানি না। বাসন্তীর মাতা কহিলেন, কি দরকার তার জেনে এসো। বাসন্তী চেয়ার ছাড়িয়া উঠিয়া কহিল, না মা, আমি তার কাছে যাচ্ছি। ভদ্রলোকের মেয়েকে কি বলে ডাকতে হয় আমি শিখিয়ে দিয়ে আসছি। বলিয়া আর মায়ের সম্মতির অপেক্ষা না করিয়া ঝড়ের মতো ঘর হইতে বাহির হইয়া গেল। ছাদে ইজি চেয়ারের উপর লম্ববান হইয়া শ্রান্ত কমল বাড়িওয়ালির প্রতীক্ষা করিতেছিল। সহসা দ্রুত পদক্ষেপ শব্দে চমকিত হইয়া সে চাহিয়া দেখিল, প্রবীণা বাড়িওয়ালির পরিবর্তে এক সুন্দরী কিশোরী মূর্তি তাহার সম্মুখে দাঁড়াইয়া আছে। তাহার পশ্চাতে জড়সড় শিবু। ব্যাপার বুঝিতে না পারিয়া কমল কহিল, আপনি কাকে চান? তীব্র কণ্ঠে বাসন্তী কহিল, আপনাকে। কেন? আপনি কাকে ডেকেছেন? বাড়িওয়ালিকে। বাড়িওয়ালির বদলে আমি এসেছি। অপরিচিত পুরুষের সম্মুখে বেরুবার তাঁর অভ্যাস নেই, আর বাড়ি ভাড়া দেওয়া আমাদের ব্যবসা নয়। এত বড় বাড়ি আমাদের দরকার নেই বলেই আমরা বাড়ি ভাড়া দিয়ে থাকি। আমার বুঝতে ভুল হয়েছিল, ক্ষমা করবেন। আমার খাওয়া দাওয়ায় অসুবিধা, তার জন্য আমরা দায়ী নই। এ বাড়ি হোটেল নয়, আপনি যা মনে করেছেন। এই পর্যন্ত বলিয়াই বাসন্তী সহসা থামিয়া গেল। কমলের মুখের দিকে চাহিয়া সে দেখিল, 2টি প্রশান্ত চক্ষু নির্নিমেষে তাহার মুখের দিকে চাহিয়া আছে। তাহাতে ক্রোধ বা বিরক্তির চিহ্ন মাত্র নাই। কমল ধীর স্বরে জিজ্ঞাসা করিল, তবে আমি কি করব? এই প্রশ্নের মধ্যে কতখানি নির্ভরের ভাব ছিল, মেজাজ ঠিক থাকিলে বাসন্তী তাহা বুঝিতে পারিত। কিন্তু অকারণ ক্রোধে তাহার চিত্ত বিষাক্ত হইয়া উঠিয়াছিল। সে তীব্র কণ্ঠে কহিল, যা খুশি, শুধু বাড়িওয়ালি বাড়িওয়ালি বলে আমার মাকে অপমান করবেন না। এই বলিয়া বাসন্তী দ্রুতপদে সিঁড়ি বাহিয়া নামিয়া গেল। কিশোরী কে তাহা বুঝিতে কমলের বিলম্ব হয় নাই। তাহার এই ক্রোধের সঙ্গত কারণ খুঁজিয়া না পাইয়া সে অন্তরে বেশ একটু কৌতুক বোধ করিতেছিল। বাসন্তী চলিয়া গেলে কমল শিবুকে কহিল, শিবু, দেখলি তো মেজাজ? শিবু কহিল, বাপ রে, এখনই এই বয়স হলে নদের মাকে ছাড়িয়ে উঠবে দেখছি। নদের মা কমলের বাসপল্লীর একজন খ্যাতপন্না কলহপরায়ণা বিধবা। শিবু তাহাকে যথেষ্ট পরিমাণে ভয় করিত। এক শ্রেণীর লোক থাকে যাহারা বিপদেও সহসা বিমূঢ় হয় না। কমল এই প্রকৃতির লোক।
বাসন্তীর রূঢ় কথাগুলি শুনিয়া প্রথমে সে একটু দমিয়া গিয়াছিল, কিন্তু পরমুহূর্তেই সে আপনার পথ ঠিক করিয়া লইল। পরদিন প্রাতঃকালে প্রভুভৃত্যে পরামর্শ করিয়া একটা স্টোভ, রন্ধনের জন্য আবশ্যক পাত্র ও আহারের দ্রব্যাদি ক্রয় করিয়া আনিল। কমল নিজ হাতে স্টোভ ধরাইয়া দিল। শিবু পরম উৎসাহে রন্ধন আরম্ভ করিল। ব্যঞ্জন যাহা প্রস্তুত হইল সে অতি চমৎকার। তরকারিতে নুন দেওয়া হয় নাই, মাছের ঝোলে হলুদের দুর্গন্ধ, ভাতের অর্ধেক চাল ও অর্ধেক পোড়া। এই অপূর্ব ব্যঞ্জন সহযোগে যখন উভয়ের আহার সমাপ্ত হইল, তখন কমল কহিল, দেখ শিবু, আমরা এখনো ভালো রান্না শিখিনি, একখানা পাক প্রণালী কিনে আনা যাক। সেটা কি? একখানা বই, কেমন করে রান্না করতে হয় সব সে বইতে লেখা আছে। তা বেশ, তুমি পড়ে মানে করে দেবে, আমি রাঁধব। যুক্তি যখন স্থির হইল, তখন আর কার্য আরম্ভ হইতে বিলম্ব হইল না। বৈকালে কলেজ হইতে ফিরিবার পথে কমল প্রকাণ্ড একখানা পাক প্রণালী কিনিয়া আনিল এবং রাত্রে পাক প্রণালীর লিখিত নীতি অনুসারে রন্ধন আরম্ভ হইয়া গেল। ব্যগ্রতার সহিত আহারে বসিয়া উভয়ে যখন দেখিল যে মোগলাই চচ্চড়ি বিস্বাদ ও মাছের কাবাব একেবারে অখাদ্য হইয়াছে, তখন কমল বলিল, একটা বড় ভুল হয়েছে শিবু, নিক্তি কেনা হয়নি, ওজন না করে মশলা দেওয়া হয়েছে বলে এইরকম হয়েছে, নইলে হতো ঠিক। কি বলিস? আপনার অক্ষমতার দোষ একেবারে নিক্তির উপর গিয়া পড়িল দেখিয়া শিবু আশ্বস্ত হইয়া বলিল, তাই হবে, নিক্তির ওজনে মশলা দিলে বোধহয় রান্নাটা ভালো হতো। সেদিন সন্ধ্যায় কমলের সহিত সেই অপূর্ব পরিচয়ের পর বাসন্তী একটা কথা ভাবিতেছিল। এতগুলি কটু কথা একটা পুরুষ লোক কেমন করিয়া নীরবে সহ্য করিল? বাসন্তী যখন উপরে কমলের আহ্বানের উত্তর দিতে আসিতেছিল, তখন সে প্রত্যুত্তরের আশাই করিয়াছিল। একটা কলেজের ছেলে যে এরূপ করিয়া নীরবে তাহার উগ্র কথাগুলি শুনিয়া যাইবে, একটা কথার জবাব দিবে না, এ ধারণা সে মোটেই করিতে পারে নাই। নিচের ঘরে আসিয়া এই কথাটাই তাহার বারবার মনে জাগিতে লাগিল। নূতন ভাড়াটিয়ার যে চিত্র সে মনে মনে আঁকিয়াছিল, কমলের সহিত সাক্ষাৎ হইবার পর সে প্রত্যক্ষ ও কল্পনাতে তাহার কোনরূপ সাদৃশ্য দেখিতে পাইল না। কাল রাত্রে জননীর সহিত কথা প্রসঙ্গে যখন বাসন্তী কমলের আহারাদির কথা তুলিল, তখন জননী বলিলেন, বেচারা যখন আমাদের বাড়িতে এসেছে, তখন তার সুবিধা অসুবিধা আমাদের দেখা উচিত। আমরা নিজে কিছু না করতে পারি, উপদেশটা তো দিতে পারি। ভদ্রলোকের ছেলে আমাদের সঙ্গে খারাপ ব্যবহারও কিছু করেনি, তার খোঁজ খবর না নেওয়া আমাদের পক্ষে অন্যায় হবে বাসি। বাসন্তী মায়ের কথার যৌক্তিকতা অগ্রাহ্য করিতে পারিল না। আজ তাই সকালে সে সিঁড়ি দিয়া উপরে নূতন ভাড়াটিয়ার তত্ত্বাবধান করিতে যাইতেছিল। পথে দেখিল শিবু নামিয়া আসিতেছে। এদিক দিয়া তাহাদের যাতায়াতের পথ নয়, এ কথা শিবু বেশ জানিত। তবুও এ পথে সে কোথায় যাইতেছে জানিতে কৌতূহলী হইয়া বাসন্তী জিজ্ঞাসা করিল, এ পথে কোথায়? শিবু বাসন্তীর সেদিনকার মূর্তি ভুলিতে পারে নাই। থতমত খাইয়া কহিল, মা ঠাকুরনের কাছে যাচ্ছি। বাসন্তী একবার শিবুর মুখের দিকে চাহিয়া কহিল, এসো আমার সঙ্গে। নিচে যেখানে বাসন্তীর মাতা রন্ধনের আয়োজন করিতেছিলেন, বাসন্তী শিবুকে সঙ্গে করিয়া সেইখানে গিয়া দাঁড়াইল। বাসন্তীর মাতা শিবুকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের খাওয়া দাওয়ার অসুবিধে কিছু হচ্ছে না তো?
শিবু কহিল, এই একটু অসুবিধা হচ্ছে, তাই আপনার কাছে এসেছি। কিসের অসুবিধে? এই রান্নাটা ভালো হচ্ছে না, সেই জন্য একটা নিক্তি চাইতে এসেছি। মাতা পুত্রী এই নিক্তির সহিত রন্ধনের কোনো সম্বন্ধ আবিষ্কার করিতে না পারিয়া শিবুর মুখের দিকে চাহিলেন। সে কহিল, দাদাবাবু একখানা বই কিনে এনেছেন, আমি সেই বই দেখে রাঁধি। দাদাবাবু বললেন, নিক্তির ওজন মতো মশলা দেওয়া হচ্ছে না বলে রান্না ভালো হচ্ছে না, তাই বোধহয় সকালে উঠে তিনি নিক্তি আনতে বেরিয়ে গেছেন। তার আসতে দেরি হলে কলেজের দেরি হবে বলে আমি নিক্তি খুঁজতে এসেছি। আপনার নিক্তিটা যদি। বাসন্তী বহু কষ্টে এতক্ষণ চুপ করিয়াছিল, কিন্তু আর থাকিতে না পারিয়া উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিল। বাসন্তীর মাতা কন্যার এই উদ্দাম হাসি লক্ষ্য না করিয়া স্নেহার্দ্র কণ্ঠে কহিলেন, নিক্তির ওজনে কি রান্না ভালো হয় বাবা? রান্না শিখতে হয়। তোমরা বুঝি কেউ রাঁধতে জানো না? বাসন্তীর হাসি দেখিয়া শিবু একটু দমিয়া গিয়াছিল। তাহার মায়ের স্নেহস্বর শুনিয়া সে আশ্বস্ত হইয়া কহিল, আমি জানি, দাদাবাবু কিছুই জানেন না। বাসন্তী আবার হাসিয়া উঠিল। রন্ধন বিদ্যায় যাহার নিক্তির প্রয়োজন হয়, তাহার জানার দৌড় যে কত দূর তাহা বাসন্তীর বুঝিতে বিলম্ব হয় নাই। তবুও তাহার জ্ঞানের অভিমান দেখিয়া হাস্য সম্বরণ করা বাসন্তীর পক্ষে শক্ত হইয়া উঠিল। বাসন্তীর মাতা শিবুর বিব্রত মুখের দিকে চাহিয়া কহিলেন, দেখো, তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমি একদিন রেঁধে তোমাদের দেখিয়ে দিই। পরম উৎসাহে শিবু কহিল, আগে মা ঠাকুরন, তাহলে খেয়ে বাঁচি। দাদাবাবু। সহসা বাসন্তী ধীর কণ্ঠে কহিল, না থাক মা, তার দরকার নেই, আমি নিক্তি এনে দিচ্ছি। বলিয়া সে ঘর হইতে বাহির হইয়া গেল। এই অপরিচিত ভাড়াটিয়ার সহিত ঘনিষ্ঠতা করিবার ইচ্ছা বাসন্তীর আদৌ ছিল না। তাহার মা যে উপযাচিকা হইয়া একজনকে রাঁধিয়া দিবেন, এ তাহার সহ্য হইতেছিল না। কমল যদি নিজে বলিত সে কথা স্বতন্ত্র, কিন্তু একটা চাকরের কথা শুনিয়া ছি। একদিকে ভ্রান্ত আত্মমর্যাদা, অন্যদিকে বাৎসল্য, স্নেহ ও করুণা, উভয়ে দ্বন্দ্ব বাঁধিয়া গেল। বাসন্তীর স্কুল কয়েকদিন বন্ধ। দ্বিপ্রহরে সেলাইয়ের কল সম্মুখে করিয়া বাসন্তীর মাতা মেয়েকে বলিলেন, ওদের রেঁধে দিলে তোর কি ক্ষতি হতো বাসি? ক্ষতি আবার কি? তুমি যাকে তাকে কেন রেঁধে দিতে যাবে শুনি? সে কি তোমার কাছে খাবার চেয়েছে? ভদ্রলোকের ছেলে, সে কি মুখ ফুটে তোর কাছে চাইতে আসবে? তার চাকর বলেছে সেই ঢের। কিরকম খাবার কষ্টটা তারা পাচ্ছে ভাবত। রান্নার কিছু জানে না, নিক্তির মাপে রাঁধতে চায়। কি ছাইভস্য বেচারা খাচ্ছে কে জানে। বলিয়া মাতা একটি ক্ষুদ্র নিঃশ্বাস ত্যাগ করিলেন। বাসন্তী চুপ করিয়া রহিল। আজ যতবার নিক্তির কথা মনে হইয়াছে, ততবারই সে হাসি রোধ করিতে পারে নাই। মায়ের কথা শুনিয়া তাহার আর হাসি আসিল না। সে খোঁপা ঠিক করিতে করিতে অন্য ঘরে উঠিয়া গেল। বেলা 12টার সময় যখন কমল ফিরিয়া আসিল, তখন শিবু দেখিল কমলের হাতে নিক্তির পরিবর্তে একটা টেরিয়ার কুকুর। ছোট সাদা কুকুরটি, ঝাঁকড়া ঝাঁকড়া লোম, দুটি চক্ষু নীল। কমল বেড়াইতে বাহির হইয়াছিল। পথে কুকুরটি 50 টাকা দিয়া কিনিয়া আনিয়াছে। কুকুর জাতিটাকে কমল অত্যন্ত ভালোবাসিত। বাড়িতে তাহার এক পাল কুকুর। কুকুরের ছানা দেখিয়া শিবু অত্যন্ত খুশি হইল।
একবার তাহার মুখে চুমা খায়, একবার কুকুরটিকে কোলে করিয়া বসে। এইরূপে সে কুকুরছানাকে আদর করিতে লাগিল। নিক্তি দেখিয়া কমল কহিল, শিবু, নিক্তি কোথায় পেলি? সেই মা ঠাকুরানের কাছ থেকে নিয়ে এসেছি। কমল এই ঠাকুরনীটি কে বুঝিতে না পারিয়া জিজ্ঞাসা করিল, কার কথা বলছিস শিবু? এরই মধ্যে ভুলে গেছ? সেই যিনি সেদিন তোমাকে ধমকে দিলেন। ও, সেখানে কেন গিয়েছিলি তুই? সে মেয়েটা আমাকে একেবারে দু চক্ষের বিষ দেখে। আমি যে কি করেছি তার বুঝতে পারিনি। এ কথাটা বলিবার বিশেষ কোনো হেতু কমলের ছিল না। নিতান্ত উত্তেজনার মুখেই সে এ কথা বলিয়া ফেলিল। কিন্তু ইহা আর একজনের অন্তরে যে বিপ্লব উপস্থিত করিল, কমলের তাহা জানিবার উপায় রহিল না। মায়ের কথায় অনুতপ্ত হইয়া বাসন্তীর নূতন ভাড়াটিয়ার আহারের বন্দোবস্ত দেখিতে উপরের দিকে আসিতেছিল। সহসা সিঁড়ির মধ্যপথে এই কথা শুনিয়াই সে চমকিয়া উঠিল। এতখানি সে কল্পনা করিতে পারে নাই। সে দ্রুতপদে সিঁড়ি বাহিয়া নিচে চলিয়া গেল। চক্ষুশূল, এই কথাটাই সে ভুলিতে পারিতেছিল না। কেন? এমন কি দুর্ব্যবহার তার সঙ্গে করিয়াছে? সেই দিনকার সেই ঘটনা, তাহাতে অন্যায় কি হইয়াছে? সে তো সত্য কথা বলিয়াছে। বেশ, যদি তিনি এইরূপ মনে করিয়াই থাকেন, ভালোই। সে দেখাইবে যে সত্যই তিনি তাহার চক্ষুশূল। সে তাহাকে দেখিতে পারেন না। এখন হইতে তাহাকে বিশেষ করিয়া অবহেলা করিবে। কমলকে বিশেষ করিয়া তুচ্ছ করিবার অভিপ্রায়েই বাসন্তী সেদিন সন্ধ্যাকালে ছাদে বেড়াইতে গেল। তেতলায় ভাড়াটিয়া আসিবার পর সে আর কোনোদিন ছাদে যায় নাই। আজ সে আপনাকে অত্যন্ত দৃঢ় করিয়া ছাদের রেলিং ধরিয়া দাঁড়াইল। ছাদে কেহ ছিল না। ঘরের জানালা খোলা। কমল শয্যায় বসিয়া এসরাজ বাজাইতেছিল। পৃথিবীর সকল বাদ্যযন্ত্রকে অবহেলা করিয়া সে আশৈশব এই যন্ত্রটিকেই অভ্যাস করিয়া আসিয়াছে। এসরাজ বাজিতেছিল চমৎকার। বাসন্তী চলিয়া যাইবার উপক্রম করিয়া সহসা থামিয়া গেল। পুরবীর অন্তরটা না শুনিয়া যাওয়া চলে না। সে যেন কিছুই শুনিতেছে না, এইরূপভাবে রাস্তার দিকে ঝুঁকিয়া পড়িয়া দাঁড়াইয়া রহিল। এসরাজ আর থামে না। এরূপভাবে দাঁড়াইয়া থাকাও কষ্টকর। সহসা পায়ে একটা কোমল স্পর্শ অনুভব করিয়া সে মুখ ফিরাইল। দেখিল কুকুরের ছানাটা তাহার পা চাটিতেছে। অজ্ঞাতসারে কুকুরটাকে সে বুকে তুলিয়া লইল। সুন্দর কুকুর, কেমন চোখ, ছোট মুখখানি, পরিষ্কার দাঁতগুলি। হঠাৎ পায়ের শব্দে মুখ তুলিয়া দেখিল কমল তাহার সম্মুখে ৫-৬ হাত দূরে দাঁড়াইয়া। বাসন্তীর মুখ লজ্জায় ও ক্ষোভে লাল হইয়া উঠিল। সে কমলের কুকুরছানাকে আদর করিতেছে। তেতলার ভাড়াটিয়াকে অবহেলা করিতে আসিয়া তাহারই কুকুরকে আদর করা চোখে কেমন ঠেকে। বাসন্তী কুকুরছানাকে কোল হইতে ছাদে ফেলিয়া দিয়া দ্রুত চলিয়া গেল। বেচারা আর্তনাদ করিয়া উঠিল। বাসন্তী ফিরিয়াও চাহিল না। এই কুকুরটাই যত অনর্থের মূল। সেই তাহার এই দুর্বলতা ধরাইয়া দিয়াছে। তাহার যত ক্রোধ যাইয়া পড়িল নিরীহ পশুটার উপর। কুকুরের আর্তনাদ শুনিয়া কমল তাহাকে তুলিয়া লইল না। সে বাসন্তীর মুখের দিকে চাহিয়াছিল। সহসা বাসন্তী চলিয়া গেলে কুকুরটাকে তুলিয়া লইয়া সে ঘরে চলিয়া গেল। কমল সহসা অত্যন্ত বিমর্ষ হইয়া পড়িয়াছে। আজ কলেজ কামাই করিয়া সে চেয়ারে বসিয়া কি ভাবিতেছিল।
শিবু ঘরের কোণে মাদুর বিছাইয়া নাসিকা ধ্বনি করিতেছিল। জো কুকুরটির নূতন নাম। ঘরে নাই। স্তব্ধ দ্বীপ্রহর। দূরে হর্মরাজি মূর্তিমান গাম্ভীর্যের মতো দাঁড়াইয়াছে। আকাশের কোলে ফাল্গুনের মেঘখণ্ড চঞ্চল শিশুর মতো ছুটিয়া বেড়াইতেছে। কমল সেই দিকে চাহিয়াছিল। আপনারা কি আমাদের বাড়িতে টিকতে দেবেন না? ক্ষতস্থানে আঘাত করিলে আহত ব্যক্তি যেরূপ চমকাইয়া ওঠে, বাসন্তীর এই কথা শুনিয়া কমল তেমনই করিয়া উঠিল। আমাকে বলছেন? হ্যাঁ, আপনি জানেন না? কমল স্তম্ভিত হইয়া গেল। কি হইয়াছে? কমলকে জিজ্ঞাসা করিবার অবকাশ না দিয়াই বাসন্তী তীব্র স্বরে কহিল, কাল মার একাদশী গেছে, আজ এখন দুটি খেতে বসেছিলেন, আপনার কুকুর গিয়ে ছুঁয়ে তার খাওয়া নষ্ট করে দিলে। যদি কুকুরকে ঠিক না রাখতে পারেন তবে তাকে পুষে পাড়া শুদ্ধ লোকজনকে জ্বালাতন করবার কি দরকার? এই পর্যন্ত বলিয়া বাসন্তী ফিরিয়া চলিল। খানিকটা গিয়াই কি মনে করিয়া আবার ফিরিল, কিন্তু এবার আর কিছু বলা হইল না। দেখিল কমল এক দৃষ্টে চাহিয়া আছে, তাহার চক্ষু দুটি ছলছল করিতেছে। বাসন্তী সহসা চমকাইয়া উঠিয়া টলিতে টলিতে চলিয়া গেল। এ কি বলিল সে? এমন শক্ত কথা বলিবার তো তার অভিপ্রায় ছিল না। সে শুদ্ধ ব্যাপারটা জানাইয়া কুকুর স্বামীকে সাবধান করিতে আসিয়াছিল। এমন কথা কেন সে বলিল? তার কি অপরাধ? তিনি তো কুকুরকে শিখাইয়া দেন নাই। ভাবিতে ভাবিতে তাহার নিজের উপর ঘৃণা জন্মিয়া গেল। ক্ষমা চাওয়া সে বড় লজ্জার কথা। যাক, যাহা হইবার হইয়াছে, এখন হইতে সাবধান হইয়া চলিলেই হইবে। কিছুকাল পরে শিবু আসিয়া বাসন্তীর মাতাকে জানাইল যে কমল তাহার সহিত দেখা করিতে চায়। চলো, যাচ্ছি বলিয়া তিনি হাতের কাজ ছাড়িয়া উঠিবার উপক্রম করিতেই শিবু কহিল, বাবু নিজেই আসবেন, আপনার কাছে জিজ্ঞাসা করতে পাঠিয়েছেন। এত বড় গুরুতর কি কাজ যে কমল স্বয়ং তাহার সহিত দেখা করিতে আসিবে, তাহা স্থির করিতে না পারিয়া বৃদ্ধা কহিলেন, তা এখানে আসতে তাঁর আবার জিজ্ঞাসা করতে হবে কেন? তিনি আমার ছেলের মতো, যখন ইচ্ছা হবে তখনই আসবেন। কমল আসিতেই তিনি আসন ছাড়িয়া উঠিয়া কহিলেন, বসো বাবা, বসো। তাহার স্নেহার্দ্র কণ্ঠস্বরে বিরক্তির লেশ মাত্র ছিল না। কমল চৌকিতে বসিয়া চুপ করিয়া রহিল। যে কথা সে বলিতে আসিয়াছিল, বহু চেষ্টা করিয়াও তাহা বলিবার মতো করিয়া গুছাইয়া উঠিতে পারিতেছিল না। বৃদ্ধা কমলের এই ভাব লক্ষ্য করিয়া কহিলেন, তোমার খাওয়া দাওয়া কেমন হচ্ছে বাবা? কমল শুধু সংক্ষেপে কহিল, ভালোই। বৃদ্ধা আবার কহিলেন, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? কমল সে কথার উত্তর না দিয়া কহিল, আমার কুকুরটার। হ্যাঁ, দিব্যি কুকুরটি। কোথায় পেলে বাবা? কিনে এনেছি। কুকুরটা আপনার খাওয়া নষ্ট করেছে শুনে আমার বড় কষ্ট হয়েছে। এ কথা কে বললে? বাসি বুঝি? তুচ্ছ কথা, তাই তুমি ভাবছ? আমার শরীরটা ভালো ছিল না, তাই যাইনি। এই কথা বলতে এসেছ? কমল যতক্ষণ উত্তর খুঁজিতেছিল, বৃদ্ধা ততক্ষণে কমলের মুখের দিকে এক দৃষ্টে চাহিয়াছিলেন। কমল ধীরে ধীরে কহিল, আমি তবে এখন আসি। মাঝে মাঝে এসো বাবা, এ তোমার নিজের বাড়ি মনে করো,
হ্যাঁ বাবা, তোমার মা আছেন? আছেন। মাতৃক্রোড় বিচ্যুত প্রবাসী কমলের কানে এ প্রশ্ন ঠিক মায়ের কথার মতোই শুনাইল। সে ঘাড় নাড়িয়া উত্তর জানাইল। বৃদ্ধা আবার জিজ্ঞাসা করিলেন, তিনি বোধহয় আমাদের বয়সী? বৃদ্ধার সহসা এরূপ অনুমানের কারণ কি কমল বুঝিতে পারিল না। কহিল, হ্যাঁ, আমি এখন যাই, আবার আসব। অত্যন্ত আঘাত পাইলে সদানন্দ ব্যক্তিও যেরূপ সহসা বিমর্ষ ও গম্ভীর হইয়া যায়, বাসন্তীও সহসা সেইরূপ গম্ভীর হইয়া পড়িয়াছে। কয়েকদিন হইতে মাতা তাহার এই ভাবটা লক্ষ্য করিতেছিলেন। একদিন কহিলেন, তোর আর স্কুলে যে কাজ নেই বাসি, ঘরে বসে পড়াশোনা কর। কথাটা শুনিয়া বাসন্তী যেন খেপিয়া উঠিয়া মাকে কতকগুলি শক্ত কথা শুনাইয়া দিল। সেই হইতে জননী তাহার পড়াশোনা সম্বন্ধে কোনরূপ কথা বলা বন্ধ করিয়া দিলেন। তাহার মেজাজ এরূপ ছিল না। আজকাল সকল কথাতেই সে উগ্র হইয়া উঠে কেন, না বুঝিতে পারিয়া জননী বিশেষ ভীত হইয়া পড়িলেন। সেদিন সে গাড়ি হইতে নামিয়া সিঁড়িতে পা দিতেই জো তাহার কাপড় কামড়াইয়া ধরিল। সেই দিন সেই ছাদে সাক্ষাৎ হইবার পর আর সে কুকুরটাকে দেখে নাই। নানা কারণে কুকুরটার উপর সে মনে মনে অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছিল। আজ তাহাকে দেখিয়া ক্রোধের বেগ সম্বরণ করা তাহার পক্ষে দুঃসাধ্য হইয়া উঠিল। সহসা হাতের মোটা ইতিহাসের বহিখানি কুকুরের মাথা লক্ষ্য করিয়া ছুঁড়িয়া মারিল। আদরের পরিবর্তে দারুণ প্রহার লাভ করিয়া বেচারা আর্তনাদ করিতে করিতে তেতলার দিকে ছুটিল। মাতা সিঁড়ির উপর হইতে কন্যার এই অপূর্ব আচরণ লক্ষ্য করিয়া কহিলেন, ওকে মারলি কেন? বেশ করেছি, আমার খুশি। এত উচ্চকণ্ঠে মায়ের কথার উত্তর দিল যে সে কথা তেতলার ভাড়াটিয়ার শ্রবণ পর্যন্ত এড়াইল না। কমল কলেজের ছুটির পর বাসায় আসিয়া ছাদে বেড়াইতেছিল। সহসা জোর কাতর আর্তনাদ শুনিয়া রেলিংয়ের উপর দিয়া নিচের দিকে চাহিতেই বাসন্তীর কথা স্পষ্ট শুনিতে পাইল। কথা বলিয়াই কেহ শুনিল কিনা দেখিবার জন্য উপরে চাহিতেই দেখিল কমলের বিষণ্ণ চক্ষু তাহার দিকে চাহিয়া আছে। সে মুখ ফিরাইয়া পূর্ববৎ উচ্চকণ্ঠে কহিল, যেমন পাজি কুকুর তেমনি মুগুর হওয়া চাইত। যাহাকে শুনাইবার জন্য এই কথা বলা সে শুনিল, কিন্তু কোনো জবাব দিল না। বাসন্তীর অদ্ভুত ব্যবহারে কমল ক্রমেই বিরক্ত ও বিব্রত হইয়া উঠিতেছিল। কুকুরটাকে সে অতিমাত্রায় ভালোবাসিত। তাহার এই অন্যায় শাস্তি তাহাকে অত্যন্ত আঘাত করিল। কাহারও সহিত বাদানুবাদ করা তাহার স্বভাব ছিল না বলিয়া সে কিছু বলিল না। কি ভাবিয়া সে সহসা কুকুরটার উপরেই ক্রুদ্ধ হইয়া উঠিল। শিবু আসিয়া দেখিল কমল জোকে প্রহার করিতেছে। ওকে মারছ কেন দাদাবাবু? ও নিচে যায় কেন? নিচে যাওয়াতে তাহার কি অপরাধ হইয়াছে শিবু স্থির করিতে পারিল না। সেদিনকার এই ঘটনার পর হইতে কমল এত গম্ভীর হইয়া পড়িল যে তাহা বাসন্তীরও চক্ষু এড়াইল না। গাম্ভীর্য তাহার স্বভাব সিদ্ধ নহে, এ কথাটা অল্পদিনের পরিচয়েই সকলে বুঝিতে পারিয়াছিল। সেদিন কমল খবরের কাগজখানা শেষ করিয়া রাখিয়া দিতেই শিবু কহিল, দাদাবাবু চলো একবার তীর্থ করে আসি। কমল হাসিয়া কহিল, সে কি রে, এই শীত, এখন যাব কোথায়? এই কাছেই গঙ্গাসাগর। তখন শিবু সকল কথা খুলিয়া বলিল। তার পুরাতন বন্ধু শ্রীদাম মুদি গঙ্গাসাগর যাইবার অভিপ্রায়ে কলিকাতা আসিয়াছে। সে শিবুকে সঙ্গে লইতে চাহে। শিবুরও অত্যন্ত ইচ্ছা,
সে গঙ্গাসাগরে স্নান করিয়া আসে। কিন্তু দাদাবাবুর অসুবিধা হইবে বলিয়া সে যাইতে নারাজ। যদি দাদাবাবু সঙ্গে যায় তবে সে যাইতে পারে। কমল শিবুর সকল কথা চুপ করিয়া শুনিল। তারপর কহিল, আমার যাওয়া হয় না শিবু, পরীক্ষার ফিস দিতে হবে, তুই যা। সে হয় না দাদাবাবু, তোমাকে একলা রেখে। আমার জন্যে তোর ভাবতে হবে না শিবু, দিন সাতেক আমি নিজেই চালিয়ে নিতে পারব। শিবুর অনেক আপত্তি সত্ত্বেও কমল টলিল না। অগত্যা শিবু কহিল, আমি তবে জেলে পাড়ার রাম ঠাকুরকে বলে আসি, সে তোমাকে রোজ দুবেলা রেঁধে দিয়ে যাবে, আর মুখি ঝি বাসন মেজে ঘর সাফ করে দিয়ে যাবে। কমল কহিল, আচ্ছা। সন্ধ্যাকালে শিবু কমলের ঝি ও ঠাকুর ঠিক করিয়া আসে। যাত্রার পূর্বে শিবু কমলকে নানা প্রকার উপদেশ দিয়া কহিল, এ কটা দিন আর রাত জেগে পড়াশুনো করো না, অসুখ বিসুখ হয়ে পড়বে। আমি শিগগির ফিরে আসব, আর কুকুরটাকে শিকল দিয়ে বেঁধে রেখো, নইলে বাড়িময় সে আমাকে খুঁজে বেড়াবে। যাইবার সময় প্রণাম করিতেই কমল কহিল, সাবধানে থাকিস শিবু, সেখানে বড় কলেরা হয়, আর টাকা কড়ি কিছু বেশি নিয়ে যাস। শিবু কহিল, তোমার কিছু ভাবতে হবে না, আমি সোমবারই ফিরে আসব। আর দেখো, গয়লাকে টাকা দিও না, আমি এসে দেব। এবার বেটা কেবল জল দিয়েছে, দুধ দেয়নি। পরদিন রাম ঠাকুরের প্রস্তুত অন্নব্যঞ্জন মুখে দিয়াই কমল আসন ছাড়িয়া উঠিয়া কহিল, তোমার আর আসবার দরকার হবে না ঠাকুর, আমি নিজেই দুটি রেঁধে নেব। শিবু এলে তোমার একদিনের মাইনে নিয়ে যেও। আজ 1 সপ্তাহ পরে বাসন্তী ছাদে বেড়াইতে আসিয়াছে। কুকুরকে মারিবার পর হইতে আর বাসন্তীর সহিত কমলের সাক্ষাৎ হয় নাই। কুকুরকে মারিয়া বাসন্তী অত্যন্ত অনুতপ্ত হইয়াছিল। ততোধিক অনুতপ্ত হইয়াছিল কমলের উদ্দেশ্যে সেই কটু কথাগুলি বলিয়া। ইচ্ছা করিয়া সে কমলকে তিরস্কার করে নাই। কমলের সহিত তাহার কোনো শত্রুতা নাই। অথচ শক্ত কথা বলিবার অভিপ্রায় না থাকিলেও কথাগুলি যেন আপনিই বাহির হইয়া পড়ে। একজনকে অনবরত আঘাত করিলেও সে যদি আঘাত না করে তবে আর তাহাকে আঘাত করিবার প্রবৃত্তি থাকে না। প্রথমে বাসন্তী কমলের প্রতি এই আক্রমণের যে কোনরূপ একটি উত্তরের প্রত্যাশা করিয়াছিল, কিন্তু যখন দেখিল সপ্তাহ অতীত হয় এবং কমল সম্পূর্ণ উদাসীন, তখন কতকটা কৌতূহলে, কতকটা মনের তাড়নায় সে ছাদে আসিয়া উপস্থিত হইল। কমলের প্রতি কটূক্তি করিয়া অবধি একটা দিন তাহার কিরূপে কাটিয়াছে তাহা অন্তর্যামী জানেন। কমল যদি পাল্টা জবাব দিত তাহা হইলে দুঃখের কোনো কারণ ছিল না। কিন্তু এ অদ্ভুত লোকটা কেবল আহত হইয়া দূরে সরিয়া যায়, আক্রমণ করে না। ইহার সহিত তো যুদ্ধ চলে না। ছাদে কেহ নাই, ঘর অন্ধকার। ছাদের এক কোণে একটা ক্ষুদ্র শুভ্র বস্ত্রস্তূপের মতো জো কুণ্ডলী করিয়া শুইয়া আছে। কমল গেল কোথায়? বাসন্তীর ইচ্ছা হইতে লাগিল একবার এই নির্বোধ পশুটাকে ডাকিয়া সে তাহার প্রভুর কথা জিজ্ঞাসা করে। এই কল্পনার সঙ্গে সঙ্গে আপনার দুর্বলতা অনুমান করিয়া তাহার চিত্ত আবার বিদ্রোহী হইয়া উঠিল। একবার ইচ্ছা হইল কুকুরটাকে কাছে ডাকিয়া আদর করে। আজ তো কুকুরটা সেই প্রথম দিনকার মতো তাহার কাছে আসিতেছে না। বাসন্তী বুঝিল সেই দিন তাহার নিকট হইতে প্রহার লাভ করিয়া অবধি আর নিচে নামে নাই। এই পশুগুলা এরাও ভালো মন্দ বোঝে। সন্ধ্যার এই নির্জনতা ক্রমে তাহার দুর্বহ হইয়া উঠিতেছিল। কমলের ঘরখানা যেন তাহার প্রতি অভিমানে নীরব হইয়া আছে।
কুকুরটা অভিমান করিয়া এক কোণে পড়িয়া আছে। ক্রমে মনে হইল সমস্ত বাড়িটা যেন তাহার অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করিয়া বসিয়া আছে। বাসন্তী অধৈর্য হইয়া একবার ডাকিল, জো। জো লেজ নাড়িতে নাড়িতে উঠিয়া দাঁড়াইল। পুলকিত হইয়া বাসন্তী আবার তাহার নাম ধরিয়া ডাকিল। জো দুপা অগ্রসর হইতেই ঘরের ভিতর একটি কণ্ঠ হইতে শব্দ উঠিল, জো, এদিকে আয়। কুকুর এক লম্ফ প্রদান করিয়া চলিল। বাসন্তী নির্বাক। কমল যে এমন করিয়া আঘাত করিতে পারে তাহা সে ধারণা করিতে পারে নাই। এ আঘাতের বেদনা সহ্য করিবার শক্তি তাহার ছিল না। তাহার দুটি চক্ষু অশ্রুসিক্ত হইয়া উঠিল। কেন, আমি কি করেছি? প্রাণপণ শক্তিতে এই কথা কয়টি বলিতে চেষ্টা করিয়াই সে চলিয়া গেল। মরণোন্মুখ ব্যক্তির অস্ফুট আর্তনাদের মতো জড়িত কণ্ঠের কথাগুলির ভাব কমল গ্রহণ করিতে পারিল না। সন্ধ্যার এই সামান্য ঘটনাটা বাসন্তীর ব্যবহারের এমন পরিবর্তন আনিয়া দিল যে তাহা বৃদ্ধারও চক্ষু এড়াইল না। সকাল হইতে সে বিমর্ষ হইয়া বসিয়া আছে। স্কুলের গাড়ি আসিয়া ফিরিয়া গেল। বেলফুল শ্বশুরবাড়ি যাইবে, দেখা করিতে আসিয়াছিল। বাসন্তী তাহার সহিত ভালো করিয়া কথা কহিল না। মাসিক পত্রের টাকা আদায় করিতে আসিয়া চাপরাশি ধমক খাইয়া গেল। চক্ষের জলও যে একটু না পড়িয়াছিল এমন নহে। কাল কমলের দুটি কথাতেই সে বুঝিতে পারিয়াছিল যে তাহার অভিমান কতখানি। সেই দুইটি কথাতেই সে কমলের ব্যথাতুর হৃদয়টাকে স্পষ্ট দেখিতে পাইয়াছে। এতদিন কমলকে সে ক্রমাগত যে আঘাত করিয়া আসিয়াছে তাহার অসহ্য বেদনা কমল দুটি কথাতেই তাহাকে জানাইয়া দিয়াছে। আত্মগ্লানিতে বাসন্তীর সমস্ত অন্তর জ্বলিয়া যাইতেছিল। ক্ষমা চাহিলে বোধ হয় এ জ্বালার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায়, কিন্তু সে অতি লজ্জার কথা। ছি! আবার হঠাৎ মনে হইল, এত ভাবনা কিসে? কোথাকার কে ঠিক নাই, ঘর ভাড়া করিয়া আছে মাত্র, তাহার জন্য দিনরাত একই চিন্তা। দূর হোক ছাই, আর না ভাবিলেই হইবে। তেতলায় যে কেহ আছে এ কথা আর এখন হইতে মনে করা হইবে না। কিন্তু মনও যেন শত্রুতা করিয়া বসিয়া আছে, সে তাহাকে কিছুতেই ভুলিবে না। মুখী ঝি নিচে নামিয়া আসিতেছিল। গৃহিণী এই নূতন স্ত্রীলোকটাকে দেখিয়া প্রশ্ন করিলেন, তুমি কে গা? আমি তেতলা ঝি। অপরিচিতা নারীকণ্ঠের আভাস পাইয়া বাসন্তী বাহিরে আসিয়া মায়ের পার্শ্বে দাঁড়াইল। সে চাকরটা গেল কোথায়? তিনি তীর্থ করতে গঙ্গাসাগরে গেছে। তোমাদের বাবুর রাঁধে বাড়ে কে? সে দুঃখের কথা আর বলো না মা। এক পোড়ামুখো ঠাকুর এসেছিল, তার একদিনের রান্না খেয়ে বাবু তাকে বিদায় করে দিলেন। এখন একবেলা নিজে রেঁধে দুবেলা খাচ্ছে। আর সে কি রান্না মা ঠাকুরন! মাছের ঝোল জলের মতো, ভাত আধ সিদ্ধ। নিজে এক মুঠো কোনদিন খেলেন তো ভালো, তা নইলে ওই হতভাগা কুকুরটা খায়। কোন ভাগ্যমানের ছেলে মা! হাত পুড়িয়ে তো কোনোদিন এসব শিখতে হয়নি, জানবেন কোত্থেকে? আর দিন রাত পড়া। আর বলো তো মা, সইবে কেমন করে? ওই তো শরীর। কাল মাথা ধরে পড়েছিলেন, রাত্রে কিছু খাননি। আজ সকালে শুধু একটু দুধ খাবেন বললেন। কত মাথার দিব্যি দিলাম, তবু সেই কথা, একটু দুধ খাবো আর কিছু খাবো না। তাই কুকুরের জন্য হোটেল থেকে ভাত আনতে যাচ্ছি। এ বাড়ি বুঝি তোমাদের না?
বাসন্তী এতক্ষণ রুদ্ধ নিঃশ্বাসে ঝির কথা শুনিতেছিল। নিঃশ্বাস ফেলিলে যদি কেহ শুনিতে পায়। বৃদ্ধা কন্যার মুখের দিকে চাহিয়া কহিলেন, শুনলি বাসি? এখন আমি কি করব বলে দে? আমার চোখের উপর ছেলেটা না খেয়ে মরবে, তাই কি আমাকে দেখতে হবে? বল, আমার সহ্য হয় না, জবাব দে। জবাব দেওয়ার মতো তাহার কিছু ছিল না। শুধু কহিল, জানি নে মা, যা ভালো হয় করো। কথাটা বলিয়া একটু চুপ করিয়াই সে কহিল, না মা, দরকার নেই, তুমি কখনো ভাত রেঁধে দিতে পারবে না। তা যদি করো তাহলে। বৃদ্ধা জ্বলিয়া উঠিয়া কহিলেন, তাহলে কি? তাহলে না মা, তুমি করো না বলছি, কিছুতে না। বেশ, তাহলে তুমি এ বাড়িঘর নিয়ে থাকো, আমি বাড়ি ছেড়ে চলে যাই। বলিয়া বৃদ্ধা ক্রোধ ভরে সে স্থান ত্যাগ করিলেন। বাসন্তী বিমূঢ় হইয়া দেওয়াল ধরিয়া তেতলা সিঁড়ির দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। মনে হইতেছিল দুহাতে এই উদ্ধত মনটাকে টানিয়া ছিঁড়িয়া ফেলে। এ অদৃশ্য বস্তুটি মুহূর্তে কোমল এবং পর মুহূর্তে কঠোর হইয়া উঠে কেন, তাহা বাসন্তী নিজেই বুঝিতে না পারিয়া নিষ্ফল ক্রোধে অধীর হইয়া উঠিল। সেদিন দ্বিপ্রহরে মাতাপুত্রীতে যে কথা হইল, তাহাতে বৃদ্ধা একটু শঙ্কিত হইয়া পড়িলেন। মাতা কর গুনিয়া একাদশীর দিন ঠিক করিতেছিলেন। বাসন্তী ধীরে ধীরে তাহার কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, মা, তুমি রাগ করেছ? সকল কাজেই বাধা পাইয়া মায়ের অন্তর তিক্ত হইয়া উঠিয়াছিল, কিন্তু কন্যার এই মৃদু কোমল কণ্ঠস্বর শুনিয়া তাহার সকল অভিমান মুহূর্তে দূর হইয়া গেল। কন্যাকে বুকের কাছে টানিয়া লইয়া কহিলেন, রাগ করব কেন মা? মায়ের আদরে বাসন্তী কাঁদিয়া ফেলিল। এতদিন ধরিয়া যে অশ্রু ক্রমে ক্রমে অন্তর ভরিয়া উঠিতেছিল, আজ জননীর এই স্নেহের কথায় সে আর বাধা মানিল না। জননী অশ্রুপাতের কারণ বুঝিতে না পারিয়া কহিলেন, কেন কাঁদছিস মা? আমার কিছু ভালো লাগে না মা, আমাকে সইয়ের বাড়িতে রেখে এসো। কেন রে, তোর সই চিঠি লিখেছে? না মা, আমি তাকে চিঠি দিয়েছি। তার জবাব আসুক, তারপরে যাস। নিজে যেচে তাদের বাড়িতে গেলে লোকে বলবে কি? মায়ের এই কথায় তাহার সুযোগ ঘটিয়া উঠিল। সে দ্রুত প্রশ্ন করিল, তবে তুমি যেচে উপরে গিয়েছিলে কেন? তাড়াতাড়ি সে প্রশ্নটি শেষ করিল, পাছে কণ্ঠের কম্পন মায়ের কানে ধরা পড়ে। কিন্তু প্রশ্ন করিবার এই কৃত্রিম ভঙ্গিটা মায়ের চক্ষু এড়াইল না। মুহূর্ত নীরব থাকিয়া মাতা কহিলেন, তাতে কি কোনো দোষ হয়েছে বাসি? আমার বাড়িতে ভদ্রলোকের ছেলে অসুখে পড়ে, তাকে একবার চোখের দেখা দেখাও কি দোষ? ভাত রেঁধে দেওয়া না হয় মস্ত অপরাধ। শেষের কথাটির শ্লেষের তীক্ষ্ণতা বাসন্তীকে অত্যন্ত বিঁধিল। মায়ের মুখের দিকে না চাহিয়া বাসন্তী উগ্র স্বরে কহিল, বারে বারে আমাকে কেন খোঁচা দিচ্ছ? তোমার ইচ্ছে হয় রেঁধে বেড়ে খাওয়াও গে, আমি কালই সইয়ের বাড়ি চলে যাব। উত্তরের অপেক্ষা না করিয়া বাসন্তী আপনার ঘরে গিয়া বসিল। মনস্তত্ত্ব নারী জাতির অধীত বিদ্যার মতো। কন্যার এই কথা শুনিয়া বৃদ্ধার পূর্বের সন্দেহ অনেকটা বিশ্বাসে পরিণত হইল। অজ্ঞাত ভয়ের আশঙ্কায় মাতা অধীর হইয়া উঠিলেন। 7 দিন পরে শিবুর ফিরিবার কথা, আজ 12 দিন হইয়া গেল তাহার উদ্দেশ নাই। কমল অধীর হইয়া গঙ্গাসাগর তীর্থের সকল সেবাশ্রমে শিবুর বর্ণনা দিয়া পত্র দিয়াছে। এ পর্যন্ত একখানিরও জবাব আসে নাই।
সম্মুখে পরীক্ষা, সে এক নরমেদ যজ্ঞ। তারপর নিত্য স্বহস্তে অন্নব্যঞ্জন প্রস্তুত করা ক্রমে ক্রমে তাহার সাধ্যের অতীত হইয়া পড়িতেছিল। আজ বিছানায় শুইয়া সে অনেক কথা ভাবিতেছিল। সহসা খোলা জানালা দিয়া ছাদে চাহিতেই সে দেখিতে পাইল বাসন্তী এলো চুলে দাঁড়াইয়া আছে। তাহাকে বড় সুন্দর দেখাইতেছিল। একাকী থাকিলেই মন কল্পনাপ্রবণ হইয়া ওঠে। এই কয়দিনের নির্জন বাস তাহার অসহ্য হইয়া উঠিতেছিল। যাহার সহিত এতদিন কেবলই তাহার মুখ সংগ্রাম চলিয়াছে, আজ তাহার সহিত কোনরূপে সন্ধে করিতে পারিলেও সে যেন এই নির্জনতার অত্যাচার হইতে রক্ষা পায় ভাবিয়া ধীরে ধীরে বাহিরে আসিয়া বাসন্তীকে উদ্দেশ্য করিয়া কহিল, দেখুন। স্বর শুনিয়া বাসন্তী কাঁপিয়া উঠিল। মনের রূপটা পাছে ধরা পড়িয়া যায় ভাবিয়া সে অত্যন্ত শক্ত হইয়া কহিল, আমাকে বলছেন? জিজ্ঞাসা করিল বটে, কিন্তু কমলের মুখের দিকে চাহিল না। মুখে যে রক্ত আভা ফুটিয়া উঠিয়াছিল সেটাও যে গোপন করিবার প্রয়োজন। হ্যাঁ, আমার কোনো চিঠি এসেছে বলতে পারেন? শিবু অনেকদিন। কমলের কথা শেষ না হইতেই বাসন্তী কহিল, চিঠির খোঁজ আমি রাখিনি, চিঠির বাক্স দেখে আসতে পারেন। বলিয়া এত দ্রুত সে চলিয়া গেল যে কমল আর জবাব দিবার অবকাশ পাইল না। এতদিন পরে বাসন্তীর ব্যবহার কমলের প্রথম অপমান বলিয়া বোধ হইল। আজিকার মতো সাধিয়া সে কোনোদিন এই উগ্র প্রকৃতির মেয়েটার সঙ্গে কথা বলে নাই। আজ তাহার প্রথম চেষ্টা। আশা ছিল উভয়ের এতদিনকার বিরোধ আজ শেষ হইবে। বাসন্তীর জবাব শুনিয়া কমল দুঃখে স্তম্ভিত হইয়া গেল। শিবুর জন্য তাহার অন্তরে ক্রমে ক্রমে যে উদ্বেগের সৃষ্টি হইতেছিল, সে আশঙ্কার কথা শুনে এমন লোক তাহার কেহ নাই। সিঁড়ি দিয়া নামিতে নামিতে বাসন্তী কাঁদিয়া ফেলিল। নিত্য এই অন্তর্বাহিরের সংগ্রামে চিত্ত তাহার ক্ষতবিক্ষত হইয়া পড়িয়াছিল। কোমল নারী চিত্তে সে ক্ষতের বেদনা সহ্য করিবার ক্ষমতা ছিল না, কিন্তু উপায় নাই। চেষ্টার ত্রুটি সে করে নাই। যতবার সে কমলের সহিত সাধারণভাবে কথা বলিতে চেষ্টা করিয়াছে, ততবারই তাহার মন বিদ্রোহী হইয়া উঠিয়াছে। মিষ্ট কথা বলিলে পাছে কমল ভাবে যে মেয়েটা সাধিয়া তাহার সহিত আলাপ করিতে চাহে, তাই জোর করিয়া সে শক্ত কথা বলিয়া আত্মমর্যাদা রক্ষা করিবার ব্যর্থ চেষ্টা করিয়াছে। বাসন্তীর মাতা সিঁড়ির নিচে দাঁড়াইয়া চিঠি পড়িতেছিলেন। বাসন্তী ভারী গলায় জিজ্ঞাসা করিল, মা, তেতলার চিঠি আছে? কথাটা শেষ করিয়াই সে কাঁপিয়া উঠিল। মাতা জিজ্ঞাসা করিলেন, কি বললি? বাসন্তী হাঁপ ছাড়িয়া কহিল, কিছু না মা, কার চিঠি পড়ছ তাই জিজ্ঞেস করলাম। তোর মামার চিঠি, তোকে গিরিডি যেতে লিখেছেন। কবে তোর যাবার সুবিধে হবে জানতে চেয়েছেন, এসে নিয়ে যাবেন। তুমি লিখে দাও, আমি কোথাও যেতে পারবো না, আমার শরীর ভালো নেই। তোর খেয়াল বুঝবার জো নেই বাসি। সেদিন সইয়ের বাড়ি যাবার জন্য এত ঝোঁক, আর আজ মামার বাড়ি যেতে সাদাসাদি। মায়ের কথা শেষ না হইতেই বাসন্তী রুখিয়া উঠিয়া কহিল, আমার খুশি, আমি যাব না। জননী যেন কি বলিতে চাইতেছিলেন। সহসা বাইরে মূর্ছাতুরের আর্তনাদের মতো একটা শব্দ শুনিয়া চমকাইয়া উঠিলেন। ও কি বাসি, দেখ, কে বুঝি পড়ে গেছে। বাসন্তী ছুটিয়া গেল। পরক্ষণেই পাংশু মুখে ফিরিয়া আসিয়া কহিল, একবার বাইরে যাও মা, শিগগির যাও, দেখো কি হলো।
মূর্ছিত কমল সিঁড়ির উপর পড়িয়াছিল। চিঠির বাক্স দেখিতে আসিয়া সে সহসা মূর্ছিত হইয়া পড়ে। অনাহার অনিদ্রায় শরীরে বিন্দুমাত্র শক্তি ছিল না। তারপর মায়ের মাথার অসুখটা পুত্রে আসিয়া বর্তিয়াছিল। শিবুর জন্য দুশ্চিন্তা, তাহার পর এক্সামিন, এইসব বিচিত্র কারণ মিলিয়া সহসা মূর্ছা ঘটাইয়াছে। বৃদ্ধা কমলের এই অবস্থা দেখিয়া কাঁদিয়া চিৎকার করিয়া কন্যাকে কহিলেন, জল নিয়ে আয় রে বাসি, বাঁচল না বুঝি আর। বাসন্তী জল আনিয়া কমলের পায়ের কাছে রাখিতেই বৃদ্ধা কহিলেন, মূর্ছা গেছে, মাথায় জল দে। বাসন্তী কলের পুতুলের মতো মূর্ছিতের মাথায় জল ঢালিতে লাগিল। চোখ মেলিয়া বাসন্তীর মুখের দিকে দৃষ্টি পড়িতেই কমল আবার চোখ বুজিল। এতক্ষণে বিমূঢ়ের মতো বাসন্তী কেবল কমলের মাথায় জলই ঢালিতেছিল, আর কিছু তাহার ভাবিবার অবকাশ ছিল না। সহসা কমলের এই চক্ষু বোঝার প্রয়াস তাহাদের উভয়ের এই মৌন দ্বন্দ্বের আনুপূর্বিক ইতিহাসটা তাহার মনে জাগাইয়া দিল। নির্দয় উপেক্ষা ও আঘাত আর তাহার বেদনা যে কতখানি, কমলের এই ব্যবহারটাকে বাসন্তী বেশ স্পষ্ট বুঝিতে পারিল। ডাক্তার আসিয়া নাড়ি ও বুক পরীক্ষা করিয়া সংক্ষেপে কহিলেন, টাইফয়েড। এর আত্মীয় স্বজন যদি কেউ থাকে খবর দিন। বৃদ্ধা কহিলেন, বাড়িঘর কোথায় তা তো জানি না ডাক্তারবাবু। চিঠিপত্র খুঁজে বাড়িতে একটা তার করে দিন, বিশেষ সুবিধে মনে হচ্ছে না কেসটা। বাঁচবে তো? কেমন করে বলি, অনেকদিন থেকে ভেতরে ভেতরে রোগ হয়েছে, খাওয়া দাওয়ার অনিয়মে। বাসন্তী এতক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়াছিল। ডাক্তারের শেষের কথাটা শুনিয়া তাহার বুকের মধ্যে ধড়াস করিয়া উঠিল। খাওয়া দাওয়ার অনিয়ম, এর জন্য যদি কেউ দায়ী থাকে তবে সে নিজে। এতখানি এসবই তার জন্য। মাথা টলিতেছিল, কোনো মতে রেলিং ধরিয়া যখন ঘরে গিয়া পৌঁছিল তখন আর চোখের জল বাধা মানিল না। আত্মগ্লানি, উৎকণ্ঠা ও বেদনার অশ্রু আজ তাহার মিথ্যা মর্যাদার অভিমানকে ভাসাইয়া দিল। কমল যদি একবার আজ ডাকিয়া কথা কহিত, তাহা হইলে ক্ষমা চাহিতেও আর তার আপত্তি ছিল না। আশা ও আশঙ্কায় দুদিন কাটিল। কমলের মাঝে মাঝে দু একবার জ্ঞান হইয়াছে। জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে সে ডাকিয়াছে, মা। এই যে বাবা, আমি আছি বলিয়া বৃদ্ধা পাশে আসিয়া বসিয়াছেন। কমল ২-৩ বার জিজ্ঞাসা করিয়াছে, শিবু কই? সে আসবে বাবা, চিঠি পেয়েছি, শিগগিরই আসবে। সে ভালো আছে তো? এই কথাটা জিজ্ঞাসা করিয়াই চুপ করিয়াছে। বাসন্তীও তাহার মায়ের সঙ্গে সারা দিনমান রোগীর পরিচর্যায় ব্যস্ত, কিন্তু তাহার পরিচর্যায় কোনো জীবন ছিল না। কলের পুতুলের মতো মা যাহা বলেন তাহাই করে। আর মাঝে মাঝে কমলের রোগ পাণ্ডুর মুখের দিকে চাহিয়া থাকে। চোখ যখন জলে ভরিয়া আসে তখন মুখ ফিরাইয়া লয়। মাতা দেখেন আর ছুতা করিয়া বাসন্তীকে নিচে পাঠাইয়া দেন। তৃতীয় দিন প্রাতঃকালে নিচের দরজায় কড়া অকস্মাৎ বিকট শব্দ করিয়া উঠিল। বাসন্তীর মাতা দরজা খুলিয়া দিলেন। গাড়ির ছাতের উপর হইতে ভোজপুরি দারোয়ান কমলবাবু আছে কিনা প্রশ্ন করিল। বৃদ্ধা বুঝিলেন কমলের মা আসিয়াছেন। গাড়ির মধ্য হইতে একজন প্রৌঢ়া নামিয়া আসিয়া জিজ্ঞাসা করিলেন,
কোথায় সে? ভালো আছে তো? বৃদ্ধা কহিলেন, তোকে মুখ দেখাই কেমন করে সই, তাই ভাবছিলাম। তোর ছেলে আমার বাড়িতে না খেয়ে দিয়ে এই করে বসলো। সই? তুমি? তবে তো সে তার মায়ের কাছেই ছিল। আর লজ্জা দিস নে ভাই, আমি মা, আমি ডাইনি। আমার ঘরে তোর ছেলে অযত্নে তার এই অবস্থা, আর তুই আমাকে বলিস মা? চল, তোর ছেলে তুই নিয়ে আমাকে রেহাই দে। তার মুখের দিকে চাইতেও আমার লজ্জা করে। পুরাতন সখী দুটির মিলন সম্ভাষণ শেষ হইয়া গেলে বাসন্তী নিভৃতে আসিয়া জিজ্ঞাসা করিল, কে মা? পুরাতন কথাগুলি জননী কন্যার নিকট কহিতে বসিলেন। প্রথম যৌবনের স্নেহের প্রেমের রঙিন চিত্রগুলি কথায় একটি একটি করিয়া তিনি আঁকিতে লাগিলেন। বাসন্তী নির্বাক হইয়া শুনিতে লাগিল। কাশীর দশাশ্বমেধের ঘাটে দুই বালিকার প্রথম পরিচয়। সখিত্বে সে পরিচয়ের পরিণাম। বিবাহের পর উভয়ের বিচ্ছেদ। বাসন্তী যখন কোলে, তখন রেলগাড়িতে পুনরায় সাক্ষাৎ ঘণ্টা কয়েকের জন্য মাত্র। তারপর দীর্ঘ 15 বৎসর পরে আবার দুই সখীর মিলন। এমন সময় নারীকণ্ঠের মৃদু ধ্বনিতে চকিত হইয়া বাসন্তী আসন ছাড়িয়া উঠিবার উপক্রম করিল। কমলের মাতা তাহার হাত ধরিয়া কহিলেন, আমার মা লক্ষ্মী বুঝি? এসো মা, বুকে এসো। এই পরম স্নেহের সম্ভাষণ বাসন্তীর মনে নিতান্ত কঠোর ভৎসনার মতো। এ স্নেহের উপযুক্ত সে নয়, তাই ভাবিয়াই কাঁদিয়া ফেলিল। কাঁদছিস মা লক্ষ্মী? কেন, কি হয়েছে? ভয় কি মা, সেরে উঠবে। তোরা কোনোদিন তো দেখিসনি ওকে। ও বরাবরই ওই রকম, একটু অসুখেই এলিয়ে পড়ে। ভগবানকে ডাক, শিগগির সেরে উঠুক। বলিয়া আঁচলে নিজের চক্ষু মুছিলেন। অশ্রুপাতের অবকাশেও এই কথাগুলি শুনিয়া বাসন্তী লজ্জায় লাল হইয়া উঠিল। সে যে কেন কাঁদিতেছে তাহা তো বলিবার উপায় নাই। কাজেই নীরব থাকিয়া এই কারণটাই স্বীকার করিয়া লইতে হইল। কিন্তু কি লজ্জার কথা এ! একটু অপরিচিত পুরুষ, পরিচয়ের সূত্রপাত হইতেই যাহার সহিত তাহার নিত্য দ্বন্দ্ব চলিয়াছে, তাহার জন্য আশঙ্কায় সে কাঁদিতেছে। এ কেমন কথা! উপায় নাই। এমন কোনো কথা আজ তাহার নাই যাহা বলিয়া এ বিপদ হইতে সে উদ্ধার পায়। এমন সময় নিতান্ত অপরাধীর মতো শিবনাথ ঘরে ঢুকিয়া ষষ্ঠাঙ্গে প্রভুপত্নীকে প্রণাম করিয়াই কাঁদিয়া ফেলিল। কমলের মাতা যতই তাহাকে সান্ত্বনা করেন, সে ততই কাঁদে। পরে অশ্রুজলের সঙ্গে সে কোনো প্রকারে নিজের কাহিনী শেষ করিল। গঙ্গাসাগরে পৌঁছিয়াই তাহার ওলা উঠা হয়। মা মঙ্গলচণ্ডীর কৃপায় সে রক্ষা পাইয়াছে। এখন দাদাবাবু সারিয়া উঠিলেই বাঁচে। নগদ 5 শিকা মায়ের বাড়িতে পূজা দিবে মানত করিয়াছে বলিয়াই সে চলিবার উপক্রম করিল। চললি কোথায় রে শিবু? দাদাবাবুর জন্য ডাক্তার আনতে যাচ্ছি মা। ডাক্তার যে এই দেখে গেল, বললে শিগগির ভালো হয়ে যাবে। ও কালা কোবরেজকে আমি বিশ্বাস করি না মা। হাসপাতালের পাদ্রী ডাক্তারকে নিয়ে আসছি বলিয়াই অপেক্ষা না করিয়া সে বাহির হইয়া গেল। তেতলার ঘরটিতে কমল একা শুইয়াছিল। শিবু সাহেব ডাক্তারের আশ্বাসবাণীতে নিশ্চিন্ত হইয়া দরজার পাশে খাটিয়ার উপরে অর্ধনিদ্রিত অবস্থায় বিশ্রাম করিতেছিল।
নিচে রাজপথের জনস্রোতের অতি অস্পষ্ট কলশব্দ শুনিতে শুনিতে কমল ভাবিতেছিল। চিন্তার সূত্র অবিচ্ছিন্ন ছিল না। নানা কথার মধ্যে সকলের চেয়ে বেশি মনে হইতেছিল বাসন্তীর কথা। আজ প্রাতঃকালেই তাহার শয্যাপার্শ্বে সে বাসন্তীকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়াছে। তাহার শুষ্ক মুখ আর অতি কাতর চক্ষুর দিকে চাহিয়া বার বার সে বিস্ময় বোধ করিয়াছে। এই কঠোর প্রকৃতির মেয়েটা সহসা কেমন করিয়া অপরাধিনীর মতো শঙ্কিত ও কাতর হইয়া পড়িল, সেই অতি জটিল মনস্তত্ত্বের বিশ্লেষণই তাহার আজ অনেকখানি সময় কাটিয়াছে। স্ত্রী চরিত্রে যতখানি অভিজ্ঞতা জন্মিলে এই বিষয়গুলি দ্রুত মীমাংসা হয়, কমলের তাহা ছিল না। তাহা বুদ্ধিমান পাঠকের বুঝিতে বাকি নাই। অতি কোমলই রুদ্ররূপে আত্মপ্রকাশ করে। ঋষভ গান্ধার ধৈবত নিষাদের কোমল মিলিয়া ভৈরবী রাগিনী সৃষ্টি হয়। এ তথ্য তাহার কাছে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। কাজেই বাসন্তীর সহসা পরিবর্তনের এ জটিল সমস্যার সমাধান করা তাহার পক্ষে সাধ্য হইল না। সমস্যা প্রাতকালে যেমন জটিল ছিল, এই সায়াহ্নেও তেমনই রহিয়া গেল। এমন সময় তাহার এই মূর্তিমতী সমস্যার কণ্ঠস্বরে সে চমকিয়া উঠিল এবং দ্বারের কাছে তাহাকে দেখিয়াই পাছে মনের চিন্তাগুলি চোখে ধরা পড়ে এই ভয়ে চক্ষু বুজিল। শিবু, ওঠো, নিচে যাও, মা ডাকছেন বলিয়া শিবুকে নিচে পাঠাইয়া দিয়া বাসন্তী ঘরের মধ্যে প্রবেশ করিল। সে শয্যাপার্শ্বে আসিয়া কমলের মাথায় হাত দিয়া উত্তাপ পরীক্ষা করিল। তারপর পাখা লইয়া বাতাস করিতে বসিল। তাহার দৃষ্টি ছিল কমলের মুখের দিকে। সে দৃষ্টি স্নেহার্দ্র, কিন্তু শঙ্কারও আভাস তাহাতে ছিল। কমল চক্ষু মেলিলেই হাতের পাখা যথাস্থানে রাখিয়া দূরে সরিয়া চেয়ারখানিতে বসিবে, অভিপ্রায় ছিল এইরূপ। কমল ভাবিয়াছিল বাসন্তী আসিয়াই চলিয়া যাইবে, কারণ পূর্বে বাসন্তী সেবা পাইয়াছে বলিয়া তাহার মনে হয় না। কিন্তু যখন বাসন্তীর গৃহত্যাগ করিবার কোনো লক্ষণ দেখা গেল না এবং দেহের উপর বাসন্তীর হাত পাখা অবিশ্রান্ত চলিতে লাগিল, তখন সে প্রমাদ গণিল। ঘুমাইয়া 12 ঘণ্টা চক্ষু বুজিয়া থাকা যায়, কিন্তু জাগ্রত অবস্থায় 10 মিনিট থাকা শক্ত, বিশেষত রোগীর পক্ষে। অথচ চক্ষু মেলিলেই বিপদ আছে। বাসন্তীর সঙ্গে চোখাচোখি হইবার ভয় ছিল। তাহার পর চোখাচোখি হইলেই কিছু না কিছু বলিতেই হইবে, না হইলে নিতান্ত অভদ্রতা করা হয়। অথচ উভয়ের মধ্যে সম্বন্ধ যেমন জটিল হইয়া উঠিয়াছিল, তাহাতে কোন কথাটি বলিলে শোভন হইবে আকাশ পাতাল ভাবিয়াও কমল তাহা স্থির করিতে পারিল না। এদিকে চক্ষু বুজিয়া থাকা ক্রমে ক্রমে তাহার পক্ষে অসহ্য হইয়া উঠিতেছিল। তখন এই বিপদ হইতে উদ্ধার পাইবার আশায় চোখ না মেলিয়াই শুধু বলিল, মাকে একবার ডেকে দিন। কথা শুনিয়াই বাসন্তীর হাত পাখা পড়িয়া গেল। সে তাড়াতাড়ি কমলের শয্যা ছাড়িয়া উঠিয়া একেবারে ঘরের বাহির হইয়া গেল। কমল নিদ্রিতের ভান করিয়াছিল, বাসন্তী বুঝিল। এমন করিয়া যে সহসা ধরা পড়িয়া যাইবে এ কথা সে মনে করে নাই। সিঁড়িতে আসিয়া মিনিট 5 ধরিয়া সে নিজের এই অপ্রত্যাশিত পূর্ব পরাজয়ের কথা ভাবিতে লাগিল। লজ্জায় তাহার কর্ণমূল পর্যন্ত লাল হইয়া উঠিল। কমল ভাবিবে মেয়েটা সাধিয়া তাহার সহিত আলাপ করিতে চাহে। সে যে শুদ্ধ সেবা করিবার জন্যই আসিয়াছিল, আর কোনো উদ্দেশ্য ছিল না, এই কথাটি কমলকে কোনো ক্রমে বুঝাইয়া দিতে পারিলে পরাজয়ের লজ্জা হইতে উদ্ধার পাওয়া যায়।
কিন্তু বলিবার কোনো উপায় স্থির করিয়া উঠিতে পারিল না। তখন একটা দারুণ সংকল্প করিয়া সে নিচে নামিয়া আসিল। দুই সখী উপরে উঠিতেছিলেন। কমলের মা বাসন্তীর মুখের দিকে লক্ষ্য করিয়া চাহিয়া কহিলেন, রোদে দাঁড়িয়েছিলি নাকি মা? মুখ চোখ যে লাল হয়ে গেছে। বড্ড মাথা ধরেছে। শুধু এই কথাটি বলিয়াই সে নিচে চলিয়া গেল এবং শুনিতে পাইল কমলের মা বলিতেছেন, সারা দিনরাত রোগীর সেবা করার মেহনত তো কম নয়। না ডাকিলে তেতলার ঘরে যাইবে না, গেলেও এরূপ ব্যবহার করিবে যাহাতে কমলের কাছে খাটো না হইতে হয়। বাসন্তীর সংকল্প হইল এরূপ। 2 দিন মাথা ধরার ভান করিয়া সে বিছানায় পড়িয়া থাকিল। মধ্যে মধ্যে জননীদ্বয়ের মধ্যে কথাবার্তা হইলে কান পাতিয়া শুনিত। কমলের সংবাদ জানিবার জন্য যে দারুণ উদ্বেগ ও কৌতূহল মধ্যে মধ্যে মনে জাগিত, তাহা চরিতার্থ করিতে ইহা ছাড়া আর দ্বিতীয় পন্থা ছিল না। কেন জানি না কমলও এই 2 দিন ধরিয়া বাসন্তীর কথাই ভাবিতেছিল। যেদিন সহসা তাহার ঘর ছাড়িয়া গেল, তাহার পর আর সে আসে নাই। যে প্রশ্ন সে তাহাকে জিজ্ঞাসা করিয়াছিল, সেটা কোনো মতে অপরাধজনক হইতে পারে কিনা বুঝিবার জন্য নানা ভঙ্গিতে মনে আনিবার চেষ্টা করিতেছিল। বারবার বাসন্তীর কথা মনে হইবার আরও কারণ ছিল। বাসন্তীর যে রূপটি তাহার কাছে অপ্রীতিকর ছিল, আজ কয়েকদিন সে মূর্তি কমল দেখে নাই। তাহার বিষণ্ণ মুখখানাই দেখিয়াছে। আর সেদিনকার সেবার কথাটি তাহার চিত্তকে মধুসিক্ত করিয়া তুলিয়াছিল। সে সেবার যে একটি আন্তরিক আগ্রহ ছিল, কমল তাহা বুঝিয়াছিল। এইরূপ সেবা পুনরায় পাইবার আশায় সে সিঁড়িতে পায়ের শব্দ শুনিলে মাঝে মাঝে চকিত হইয়া উঠিত এবং চক্ষু বুজিত। ভরসা ছিল তাহাকে নিদ্রিত দেখিলে বাসন্তী ঘরে আসিবে, কিন্তু প্রত্যাশার পরিবর্তে আসিত শিবু কিংবা অন্য কেহ। মাঝে মাঝে শিবুর কাছে বাসন্তীর কথা জিজ্ঞাসা করিতে গিয়া তাহার বাধিয়া যাইত। পূর্বে এরূপ কোনোদিন হয় নাই। বাসন্তীর ব্যবহার সম্বন্ধে নিতান্ত নির্বিকারের মতোই এতদিন সে শিবুর সহিত আলোচনা করিয়াছে। সেদিন দ্বিপ্রহরের দক্ষিণের বাতাস কমলের ঘরের রুদ্ধ জানালার কপাটটি বারবার প্রতিহত হইয়া মৃদু গুঞ্জনে ফিরিয়া যাইতেছিল। মাথার দিকে জানালার একটা খড়খড়ি খোলা ছিল, তাহার মধ্য দিয়া রাজপথের কৃষ্ণচূড়া গাছের রক্তরূপ দেখা যাইতেছিল। ললাটের উপর একখানি হাত রাখিয়া আর একখানি হাত বুকের উপর, খোলা একখানি কাব্যগ্রন্থের উপর চোখ রাখিয়া কমল ভাবিতেছিল। এমন সময় শিবু আসিয়া ডাকিল, দাদাবাবু, ঘুমোচ্ছ? না, কেন? বলিয়া সে চক্ষু মেলিল। মা ঠাকুরন জিজ্ঞেস করলেন তুমি গালাগাল দিয়েছ কি না। গালাগাল? কাকে বলছিস কি? এই তোমার সেই দোতলার দিদিমণিকে। কমলের মাতার সহিত গৃহস্বামিনীর সম্বন্ধ প্রকাশ হইবার পর হইতে শিবু বাসন্তীকে দিদিমণি বলিত। কমল শিবুর প্রশ্নে বিস্মিত হইয়া বলিল, কিছুই বুঝলাম না শিবু, খোলসা করে বল। শুনবে? আমি যাচ্ছিলাম দিদিমণির কাছে টাকা চাইতে। মা ঠাকুরনের সব টাকা করি দিদিমণির কাছে আছে কি না। গিয়ে দেখলাম দিদিমণি টেবিলের উপর মুখ রেখে খুব কাঁদছে। মা ঠাকুরনকে বলতেই তিনি আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, শিবু, তোর দাদাবাবু বুঝি বকেছে, সে আজ 2 দিন উপরে যায়নি, ব্যাপার কি জেনে আয় তো। জননী এইরূপ অনুমান করিয়াছেন মনে করিয়া কমল বড় লজ্জা বোধ করিল।
অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, মাকে বলিস আমি কিছু বলিনি। আর কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, আর তাকে একবার ডেকে আনতে পারিস শিবু, খুব চুপচাপ, বুঝলি? তা পারি, আজকাল তার মেজাজ আর সেরকম নেই, বুঝলে দাদাবাবু, খুব ঠান্ডা, ওইটের মতো। বলিয়া কুকুরটার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। নিচে গিয়া দেখিল, যেখানে দুই সখী কথা কহিতেছেন, তাহার কাছে বাসন্তী একটি আঙুরের বাক্স হাতে করিয়া বসিয়া আছে। শিবু আসিয়া দাঁড়াইয়া কিছুক্ষণ অপেক্ষা করিল, কিন্তু প্রভু পত্নীও যখন কিছু জিজ্ঞাসা করিল না এবং বাসন্তীও উঠিল না, তখন কহিল, দাদাবাবু তোমাকে উপরে ডাকছেন দিদিমণি। শুনিয়াই বাসন্তী লাল হইয়া উঠিল। কমলের মাতা মুখ নিচু করিয়া একটু মৃদু হাস্য করিলেন। বাসন্তী উঠিতে দেরি করিতেছে দেখিয়া শিবনাথ পুনরায় কহিল, এক্ষুনি। না গেলে প্রচ্ছন্ন কলহ সকলের চোখে ধরা পড়িয়া যাইবে, অথচ লজ্জায় বাসন্তীর পা উঠিতেছিল না। কমলের মাতা বাসন্তীর এ অবস্থাটা কতক বুঝিলেন। কহিলেন, রাগ করতে আছে মা, যা ওঠ, দুটো আঙুর খাইয়ে দিয়া। অগত্যা বাসন্তী উঠিল। বাসন্তী চলিয়া গেলে সখীর দিকে চাহিয়া কমলের মা কহিলেন, তখনই তো তোকে বলেছি ও মাথা ধরা কিছু না, দুজনে ঝগড়া করেছে। কেমন রে শিবু? দাদাবাবুর গোপনীয় আদেশ এইরূপে অক্ষরে অক্ষরে প্রতিপালন করিয়া শিবনাথ ছিদাম্মুদির দোকানে যাইতেছিল। কিছু না ভাবিয়াই তাই বলিয়া বাহির হইয়া গেল। বাসন্তীকে ডাকিয়া পাঠাইবার বিশেষ কারণ ছিল। রোগমুক্তির ফলে কমলের চিত্ত অত্যন্ত লঘু হইয়া পড়িয়াছিল। ইহার উপর মাতার সাহচর্যে আর শিবনাথের অপ্রত্যাশিত আগমনে সমস্ত চিত্ত মধুসিক্ত হইয়া উঠিয়াছিল। সমস্ত দিনের পরিপূর্ণ আনন্দে বাসন্তীর সসংকোচ আচরণ মাঝে মাঝে বাধা জন্মাইত। এই বাধা দূর করিবার একমাত্র উপায় ছিল বাসন্তীর সহিত একান্ত সহজভাবে খোলাখুলি আলাপ করা, কিন্তু বারবার চেষ্টা করিয়াও সে তাহা করিয়া উঠিতে পারে নাই। আজ এই বাধা দূর করিতে সংকল্পবদ্ধ হইয়া সে বাসন্তীকে ডাকিয়া পাঠাইয়াছিল। কিন্তু শিবু চলিয়া গেলেই সে আকাশ পাতাল ভাবিতে বসিল। সন্ধির প্রস্তাবটা কিরূপ ভাষায় করা যাইতে পারে অনেক ভাবিয়াও তাহা স্থির করিয়া উঠিতে পারিল না। এমন সময় দরজার পাশে খসখস শব্দ শুনিয়া সে বিমূঢ় হইয়া চক্ষু বুজিল। সর্বপ্রকার জটিল অবস্থা হইতে মুক্ত হইবার এইমাত্র উপায় সে আয়ত্ত করিয়াছিল। সময় সময় তিক্ত ঔষধ সেবন হইতে অব্যাহতি লাভের ভরসায় সে মাঝে মাঝে মায়ের পদশব্দ পাইলেই চক্ষু বুজিত। চক্ষু বুজিয়া সে একটি অতি সাধারণ প্রশ্ন মুখস্থ করিতে আরম্ভ করিল। এদিকে বাসন্তী দরজার পাশে দাঁড়াইয়া ঘরে ঢুকিতে তাহার পা উঠিতেছিল না। অভিপ্রায় ছিল কমল ডাকিলেই কোনো মতে নিতান্ত সহজভাবে ঘরে ঢুকিবে। কিন্তু কমলের যখন কোনো সাড়া শব্দ পাওয়া গেল না ও নিচের বারান্দায় উপবিষ্ট কমলের মাতার সহিত বার দুই চোখাচোখি হইল, তখন বাধ্য হইয়া তাহাকে ঘরে ঢুকিতে হইল। বাসন্তী যখন ঘরে ঢুকিল, কমল তখনও তাহাকে বলিবার মতো কোনো কথা জোগাইয়া উঠিতে পারে নাই, কিন্তু মনের মধ্যে প্রাণপণ চেষ্টা করিতেছিল। এদিকে জানালার কাছে বাসন্তী নতনেত্রে আড়ষ্ট হইয়া দাঁড়াইয়াছিল।
এই নিস্তব্ধ মুহূর্তগুলি তাহার মনে হইতেছিল এক একটি যুগের মতো। শেষে অতিষ্ঠ হইয়া কমলের মুখের ভাব লক্ষ্য করিবার জন্য মুখখানি ঈষৎ তুলিতেই সে দেখিল যে কমল চোখের উপর ডান হাতখানা রাখিয়া আঙুলের ফাঁক দিয়া তাহার দিকে মিটিমিটি চাহিতেছে। কমলের বিব্রত মুখভাব ও সশঙ্খ চাহিবার ভঙ্গি দেখিয়া হঠাৎ বাসন্তী মুখে কাপড় দিয়া হাসিয়া উঠিল। বাসন্তীর হাসি দেখিয়া কমলও হাসিয়া ফেলিল। বাসন্তী প্রথমে হাসি চাপিতে চেষ্টা করিয়াছিল, কিন্তু কমলের সরল সকৌতুক হাসি দেখিয়া পারিল না। সে পুনরায় হাসিয়া উঠিল। এতদিনের মিথ্যা দ্বন্দ্ব, অসার বিরোধ, অন্তরের লুকোচুরি এই সহজ হাসির স্রোতে ভাসিয়া গেল। তারপর সহসা দারুণ চেষ্টা করিয়া বাসন্তী গম্ভীর হইয়া কহিল, এই আঙুর রইল, আমি যাচ্ছি। বাসন্তীর এই মিথ্যে গাম্ভীর্যে কমল কৌতুক অনুভব করিয়া কহিল, চলে গেলে আঙুর যেখানে আছে সেখানেই থাকবে। অগত্যা বাসন্তী আঙুরের বাক্সটি হাতে লইয়া কমলের দিকে অগ্রসর করিয়া দিতেই কমল কি ভাবিয়া সহসা হাতখানি ধরিয়া ফেলিল। বাসন্তী লজ্জায় মরিয়া গেল, কিন্তু হাত ছাড়াইবার চেষ্টা করিল না। পর মুহূর্তেই লজ্জিত হইয়া কমল বাসন্তীর হাত ছাড়িয়া দিল, কিন্তু কোথা হইতে তখন দুর্জয় সাহস তাহার মনকে আশ্রয় করিয়াছিল। গমনোদ্যত বাসন্তীকে ডাকিয়া কহিল, অন্যায় হল, কিন্তু আর যেন ঝগড়া না হয়। বাসন্তী কমলের দিকে একটি স্নিগ্ধ মধুর কটাক্ষপাত করিয়া চলিয়া গেল। নিচে বসিয়া সখীদ্বয় তেতলার এই সংসারানভিজ্ঞ জীবযুগলের হাস্যলীলা পরম আনন্দে উপভোগ করিতেছিলেন। কারণ কমল সুস্থ হইয়া উঠিবার সঙ্গে সঙ্গেই উভয় সখীর মধ্যে একটি গুরুতর পারিবারিক সমস্যা মীমাংসা হইয়া গিয়াছিল। বাসন্তীকে নামিয়া আসিতে দেখিয়া উভয়ই তাহার দিকে চাহিলেন। বাসন্তী মুখ ফিরাইয়া অপরাধীর মতো সংকুচিত পদক্ষেপে আপনার ঘরের দিকে চলিয়া গেল। ঘরে গিয়া বাসন্তী কাঁদিল, কিন্তু এবার আর পরাজয়ের বেদনায় নহে, জয়ের আনন্দে, অন্তরের নিত্য সংগ্রাম হইতে অপ্রত্যাশিত মুক্তিলাভের স্বস্তিতে। অশ্রু যখন শেষ হইয়া গেল, তখন বাসন্তী দেখিল যে তাহার সমস্ত মন ক্ষান্ত বর্ষণ শরতের আকাশের মতো পরিষ্কার হইয়া গিয়াছে। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।